হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা রাসায়নিক গতিবিদ্যার একদম শেষ অংশে এসে দাঁড়িয়েছি। এই অংশতে আমরা কি কি পড়ব সেটা আগে একটু জেনে নেওয়া যাক। আজকে আমরা রাসায়নিক গতিবিদ্যাতে ছদ্ম প্রথম ক্রম বিক্রিয়া কি সেই সম্পর্কে জানব। 2 নম্বর জানব যে প্রথম দিন ক্লাসের সময় যখন আমরা তখন বলেছিলাম যে বিক্রিয়ার হার উষ্ণতার উপর কিভাবে নির্ভর করে সেই বিষয়ে আমরা আজকে জানব। অর্থাৎ বিক্রিয়ার হার উষ্ণতার উপর কিভাবে নির্ভর করে এই ব্যাপারে আমরা জানবো। 3 নম্বর খুব গুরুত্বপূর্ণ জিনিস একটা জানবো, সেটা হচ্ছে সক্রিয় ভর কি জিনিস, সক্রিয় ভর কি জিনিস এবং এই সক্রিয় ভর সংক্রান্ত কিছু অঙ্ক। 4 নম্বর আমরা জানবো সংঘর্ষ তত্ত্ব, কোনো একটা বিক্রিয়ার সংঘর্ষ তত্ত্ব কি। তাহলে আজকের আমাদের পড়ার বিষয় হলো এই 4টে: ছদ্ম প্রথম ক্রম বিক্রিয়া কি, বিক্রিয়ার হারের উপর উষ্ণতার প্রভাব, সক্রিয় ভর আর সংঘর্ষ তত্ত্ব। তো প্রথমেই দেখছো এখানে লিখে দেওয়া আছে ছদ্ম প্রথম ক্রমের বিক্রিয়া। এই ছদ্ম কথাটার মানে কি সেটা আগে একটু জেনে নেওয়া যাক। ছদ্ম কথাটার মানে হচ্ছে ছদ্মবেশ। ছদ্মবেশ থেকেই ছদ্ম কথাটা এসছে। অর্থাৎ ছদ্মবেশী আমরা কাদেরকে বলি? যাদের প্রকৃত চেহারা একরকম কিন্তু দেখতে পাওয়া যায় অন্য রকম, তাদেরকে আমরা ছদ্মবেশী বলি। সেই রকমই কিছু বিক্রিয়া আছে যেই বিক্রিয়াগুলোকে আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে এক রকমের বিক্রিয়া, কিন্তু প্রকৃতপক্ষে বিক্রিয়াটার ক্রম বা অর্ডার অন্য হয়। যেমন দেখো, এখানে একটা বিক্রিয়া দিয়েছি C12H22O11 প্লাস H2O। এই জিনিসটার নাম হলো চিনি বা সুক্রোজ। যখন এটাকে আমরা জলের মধ্যে আর্দ্র বিশ্লেষণ করি তখন এখান থেকে আমরা গ্লুকোজ আর ফ্রুক্টোজ পাই। তাহলে আপাত দৃষ্টিতে কি মনে হচ্ছে? বিক্রিয়াটার হার সুক্রোজ এবং জলের গাঢ়ত্বের উপর নির্ভরশীল। কিন্তু প্রকৃতপক্ষে পরীক্ষালব্ধ হার নির্ণায়ক সমীকরণ যখন বের করা হয় তখন দেখা যায় বিক্রিয়াটির হার কেবলমাত্র সুক্রোজের গাঢ়ত্বের উপর নির্ভরশীল, জলের গাঢ়ত্বের উপর নয়। আর আমরা জানি পরীক্ষালব্ধ হার নির্ণায়ক সমীকরণ থেকেই আমরা কি পাই? বিক্রিয়ার ক্রম পাই। তাহলে এক্ষেত্রে দেখলাম কি বিক্রিয়াটির ক্রম কত? বিক্রিয়াটির ক্রম 1, কারণ মাথার উপরে কত আছে? কিছু নয়, মানে 1। তার মানে এটি একটি প্রথম ক্রম বিক্রিয়া, কিন্তু বিক্রিয়াটি আপাত দৃষ্টিতে দেখলে মনে হচ্ছে এটি প্রথম ক্রম নয়। সুতরাং এই বিক্রিয়াটাকে বলা হয় ছদ্ম প্রথম ক্রম বিক্রিয়া। সবার কাছে পরিষ্কার? তাহলে এই জিনিসটা আমাদের সব জেনে রাখতে হবে। আবারও বলি, যদি তোমাকে যে কোনো একটা বিক্রিয়া দিয়ে বলে যে এটা কি ছদ্মক্রম বিক্রিয়া, সেটা কিন্তু তুমি বলতে পারবে না যদি না তার পরীক্ষালব্ধ হার নির্ণায়ক সমীকরণ দেওয়া থাকে। কারণ আমরা জানি কোনো পরীক্ষার হার নির্ণায়ক সমীকরণ, পরীক্ষালব্ধ হার নির্ণায়ক সমীকরণ থেকেই তার ক্রম বলা সম্ভব। এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে, এটা তোমাদের একটু মনে রাখতে হবে। এবার আমরা আসছি আজকের গুরুত্বপূর্ণ বিষয়, বিক্রিয়া হারের উপর উষ্ণতার প্রভাব। এই সংক্রান্ত বিষয় বলার আগে আমি একজন বিজ্ঞানীর নাম নেব। বিজ্ঞানীর নাম হচ্ছে আরহেনিয়াস। আরহেনিয়াস। এই বিক্রিয়ার হারের উপর উষ্ণতা কিভাবে প্রভাব বিস্তার করে এই সংক্রান্ত বিষয় যখন আলোচনা চলছিল তখন একজন বিখ্যাত বিজ্ঞানী যার নাম হচ্ছে আরহেনিয়াস, তিনি তার একটি সমীকরণের মাধ্যমে দেখিয়েছিলেন এবং তিনি বলেছিলেন এই সমীকরণ অনুযায়ী কোনো বিক্রিয়ার হার উষ্ণতার উপর নির্ভর করে। তাহলে আমরা আজকে বিক্রিয়ার হারের উপর উষ্ণতার প্রভাব
পড়তে গেলে সবার আগে যেটা জানবো সেটা হচ্ছে এই সমীকরণটার মানে কি, অর্থাৎ সমীকরণে যে চিহ্নগুলো ব্যবহার করা হয়েছে বা অক্ষরগুলো ব্যবহার করা হয়েছে তার সম্পূর্ণ নাম কি, সেগুলো কি। আমরা জানি কে হচ্ছে হার ধ্রুবক, নতুন একটা জিনিস এসছে এ, সেটাকে বলা হয় বিক্রিয়ার কম্পাঙ্ক গুণাঙ্ক। এটা একটা ধ্রুবক রাশি, এর মান ফিক্সড হয়। আর আছে কি ই সাফিক্সে এ, একে বলা হয় সক্রিয়করণ শক্তি, স্টার চিহ্ন, যেহেতু এটা আমাদের আজকে আলোচ্য বিষয়। আর 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 টি কি জিনিস এটা আমরা জানি, আর হলো সার্বজনীন গ্যাস ধ্রুবক, টি হলো পরম উষ্ণতা। তাহলে আমরা আগে চলে আসি এই সক্রিয়করণ শক্তিটা কি জিনিস, এটা জানার পরে আমরা উষ্ণতার উপরে মানে বিক্রিয়ার হারের উপর উষ্ণতার প্রভাবটা ভালো করে বুঝতে পারব। সক্রিয়করণ শক্তির সংজ্ঞাটা আমি এখানে লিখেছি, তোমরা দেখতে পাচ্ছ। তো সংজ্ঞাটা বলার আগে আমি একটু পরিষ্কার কয়েকটা কথা একটু বলতে চাই, সেই জিনিসটা একটু বোঝার চেষ্টা করো। যে সক্রিয়করণ শক্তি এর কথাটার মধ্যে কিন্তু উত্তরটা লুকিয়ে আছে, অর্থাৎ কোনো একটি বিক্রিয়া শুরু করার জন্য, কোনো একটি বিক্রিয়া শুরু করার জন্য বিক্রিয়কগুলোর মধ্যে অন্তর্নিহিত হয়ে থাকা শক্তি, যেটাকে আভ্যন্তরীণ শক্তি বলি বা গড় শক্তি বলি, তার উপরে একটু শক্তি প্রয়োজন হয়। যেই শক্তিটা না দিলে বিক্রিয়াটা শুরু হয় না, সেই শক্তিটাকেই বলা হয় সক্রিয়করণ শক্তি। দেখো এখানে সংজ্ঞাতে দিয়েছি, কোনো বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থের অণুগুলি তাদের গড় শক্তির অধিক সর্বনিম্ন, মানে যেটুকু না দিলেই নয়, সর্বনিম্ন যে অতিরিক্ত পরিমাণ শক্তি অর্জন করলে সক্রিয় হয়ে ওঠে এবং বিক্রিয়া সম্পাদনে উপযুক্ত হয়, তাকে সক্রিয়করণ শক্তি বলে। এইখানে তোমাদের অনেকটা ডাউট হবে, কেন স্যার আমরা তো জানি বিক্রিয়া দিব, বিক্রিয়কগুলোকে মেশাবো, তাহলে বিক্রিয়া করবে, যেমন C+O2 = CO2। তাহলে এখানে একটু আমরা একটু গল্প শুনি আগে একটু। আমি দেখো একটা বিক্রিয়া লিখেছি, C+O2 = CO2। আচ্ছা, সি মানে কি বলো তো? কার্বন। কার্বন মানে তো কয়লা বলতে পারি, তো কয়লাও তো কার্বনের একটা জিনিস। আর অক্সিজেন মানে বাতাসে থাকা অক্সিজেন। তাহলে এই বিক্রিয়াটার মানে কি এটা যে বাতাসে কয়লা ফেলে রাখবো, তা থেকে নিজে নিজেই কার্বন ডাই অক্সাইড তৈরি হবে? এটা কি হওয়া সম্ভব? না, কখনোই সম্ভব নয়। তাহলে পৃথিবীতে কয়লা বলে কোনো বস্তুই থাকতো না। কয়লা পড়ে থাকতো, বাতাসে অক্সিজেন আছে, অটোমেটিক তারা মিশে মিশে কার্বন ডাই অক্সাইড তৈরি করে ফেলতো। কিন্তু তা তো হয় না। তার মানে কার্বন আর অক্সিজেন বিক্রিয়া করে অবশ্যই কার্বন ডাই অক্সাইড তৈরি করে, কিন্তু এই বিক্রিয়াটাকে করার জন্য বাইরে থেকে আমাদের হিট দিতে হয়, মানে তাপ, একটু আগুন লাগাতে হয়, তো তারপরে না কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। এই যে বাইরে থেকে যেটা আমি দিলাম শক্তি, সেটা তো খুব অল্প পরিমাণ দিচ্ছি, জাস্ট একটু আগুনটা ধরানোর জন্য যে পরিমাণ তাপ লাগে, তারপরে তো কয়লা নিজেই পুড়বে। ওটাই বলা হচ্ছে যে কোনো একটি বিক্রিয়কের মধ্যে থাকা গড় শক্তির থেকে অধিক, ন্যূনতম, সবচেয়ে কম যে শক্তিটা দিলে বিক্রিয়াটা শুরু হবে, সেই শক্তিটাকে বলা হচ্ছে সক্রিয়করণ শক্তি। আমি একটা গ্রাফ দিয়ে একটু বোঝানোর চেষ্টা করেছি সক্রিয়করণ শক্তি ব্যাপারটা কি। দেখো এদিকে আছে শক্তি, এটা যে কোনো শক্তি হতে পারে। এদিকে হলো বিক্রিয়াটার অগ্রগতি, মানে বিক্রিয়াটা এগোবে। A + BC, এটা বিক্রিয়ক দুটো, এদের শক্তি ছিল E1, এদের শক্তি কি ছিল? E1। তাহলে এই জায়গাটাতে ছিল এদের শক্তির ঘরটা, তাহলে এদের শক্তি ছিল কত? E1। এবার এটাকে যদি বিক্রিয়া করতে হয় তাহলে এই জায়গায় পৌঁছতে হবে, এটাকে বলা হয় ইন্টারমিডিয়েট স্টেট বা জটিল অবস্থা। যে অবধি পৌঁছানোর পরেই কিন্তু বিক্রিয়াটা স্টার্ট হবে। অর্থাৎ আমি প্রথমে ধরে নাও কয়লাকে আমি আগুন দিচ্ছি, হিট দিলেই যে বিক্রিয়া শুরু হবে তা তো না, হিট দিতে 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 একটা জায়গায় গিয়ে কয়লাটা পুড়তে শুরু করবে, তখনই কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হতে শুরু করবে। ঠিক তেমনই এটার মধ্যে আমি যদি শক্তির, এর মধ্যে অলরেডি আগে থেকে একটা শক্তি আছে যার মান হচ্ছে E1, এই পরিমাণ শক্তি এর মধ্যে আছেই। এবার এর মধ্যে আমি কিছু পরিমাণ শক্তি দিব,
শক্তি দিতে দিতে এই শক্তিটা বাড়বে, বাড়তে 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 যখন এই লেভেলে পৌঁছে যাবে তখন কি হবে, তার বিক্রিয়াটা স্টার্ট হবে এবং সেখান থেকে কি হবে, আবার সেটা বিক্রিয়া করে বিক্রিয়াজাত পদার্থতে পরিণত হবে। তার মানে এই যে ইউ1 পরিমাণ শক্তি যেটা এর মধ্যে ছিল, তারপরে আমি যেটুকু শক্তি দিলাম যাতে বিক্রিয়কটা বিক্রিয়া করার উপযুক্ত শক্তিতে গিয়ে পৌঁছায়, এই শক্তিটাকেই বলা হয় এই বিক্রিয়কটার সক্রিয়করণ শক্তি। আমি একটু সোজা পাটিগণিত কথাই বলতে চাইছি, দেখো বুঝো। মনে করো কাউরির মধ্যে আগে থেকেই 50 জুল শক্তি আছে, কিন্তু বিক্রিয়া করার জন্য মনে করো 80 জুল শক্তি লাগবে। অর্থাৎ 80 জুল শক্তিতে যদি বিক্রিয়কটা পৌঁছায় তাহলে সেটা বিক্রিয়া করতে পারবে, না হলে সেটা বিক্রিয়া করতে পারবে না, স্টেবল হয়ে বসে থাকবে। তাহলে ছিল 50, ওকে 80-তে নিয়ে যাব, তাহলে বিক্রিয়া স্টার্ট হবে। বিক্রিয়ার পরে শক্তি কমতেও পারে, বাড়তেও পারে, সেটা আমাদের আলোচ্য বিষয় নয়। কিন্তু বিক্রিয়াটা শুরু করার জন্য কত লাগবে? 80 ক্যালোরি শক্তি, কিন্তু আছে কত ক্যালোরি? 50। তাহলে বাইরে থেকে দিব কত ক্যালোরি? নিশ্চয়ই 30। এই যে 30 ক্যালোরি শক্তিটা আমরা দিলাম, এটাকেই বলা হচ্ছে কি সক্রিয়করণ শক্তি। এখানে সেই EA1টাই হচ্ছে সেই 30 ক্যালোরির সঙ্গে সমান। তাহলে এই হলো আমাদের সক্রিয়করণ শক্তি। তাহলে বিক্রিয়া হলো, বিক্রিয়া হয়ে সেটা আবার স্টেবল কন্ডিশনে চলে গেল, যে আর বিক্রিয়া করবে না, এটা হলো বিক্রিয়াজাত। এর শক্তি হচ্ছে E2, মানে এর ভিতরে শক্তিটা আছে। এবার যদি বিক্রিয়াটাকে আমি উল্টা দিক থেকে ভাবি, যে এটা যদি বিক্রিয়ক হয় আর এটা যদি বিক্রিয়াজাত হয়, তাহলে আমাকে কি করতে হবে? এর মধ্যে তাপ দিয়ে এটাকে আবার এই অবধি নিয়ে যেতে হবে শক্তি দিয়ে। তো এর মানকে ধরেছি আমি EA2। তাহলে এই দুটো ছবি থেকে বুঝতেই পারছো যে এখানে বিক্রিয়কের সক্রিয়করণ শক্তি EA1 গ্রেটার দেন বিক্রিয়াজাত EA2, কি তাই তো? হ্যাঁ, যারটা বেশি হবে সেটাই তো বিক্রিয়ক হবে, মানে কম হবে সেটাই তো বিক্রিয়ক হবে। কারণ আমি তো তাপ দিচ্ছি, আমি তো এরকম করে বলতে পারবো না যে এখানটাতেই তাপ দিচ্ছি, আমি তো পুরো সিস্টেমটাকে তাপ দিচ্ছি। ব্যাপারটা পরিষ্কার হয়েছে? ঠিক। এবার আমি এর নিচের পোর্শনে একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করছি। ধরি বিক্রিয়াটির শুরুতে প্রয়োজনীয় শক্তি EX। বিক্রিয়াটা শুরু করতে কতটি শক্তি লাগবে? EX পরিমাণ শক্তি, অর্থাৎ যেটা বলছিলাম 80 ক্যালোরি, এত পরিমাণ তাপ বা শক্তি আমাদের লাগবে। এর ক্ষেত্রে সক্রিয়করণ শক্তির মান কত? দেখো এর মধ্যে EA পরিমাণ শক্তি আগে থেকে ছিল, বিক্রিয়াটা শুরু করতে আমাদের মোট শক্তি লাগতো EX, তাহলে কতটি দিলাম? বিয়োগ করলে বেরিয়ে যাবে EA1। ঠিক একইভাবে বিক্রিয়াজাত পদার্থর ক্ষেত্রেও কিন্তু সক্রিয়করণ শক্তির মান কত? EX মাইনাস E2 ইজ ইকুয়াল টু EA2। তাহলে আমি যদি এই বিক্রিয়াটার যদি আমি এনথালপি বের করি, এনথালপি মানে কি? বিক্রিয়াটায় কতটা তাপ শোষিত হলো, না কতটা তাপ টোটাল বিক্রিয়াতে কত তাপ গ্রহণ হলো না বর্জন হলো, সেই তাপটাকে আমরা কি বলি? এনথালপি বলি। তাহলে এই বিক্রিয়াটার অন্তিম দশা কি ছিল? E2। প্রাথমিক দশা কি ছিল? E1। তাহলে বিয়োগ করলেই বুঝতে পারবো তাপ শোষণ হলো না বর্জন হলো। তার মানে সক্রিয়করণ শক্তিগুলোকেও বিয়োগ করলেও আমরা পেয়ে যাব, মানেটা তো একই। কারণ EA2 এর জায়গায় আমি X থেকে বিয়োগ করে মানটা বসাতেই পারি। এবার বলছি, যদি এর মানটা লেস দ্যান 0 হয়, মানে মাইনাস ভ্যালু, তাহলে কি হবে? অবশ্যই EA2 লেস দ্যান EA1 হবে। এই সমীকরণ থেকে বুঝতেই পারছি এর মান যদি নেগেটিভ হতে হয় তাহলে এটাকে ছোট হতে হবে, এটাকে বড় হতে হবে। আর আমরা জানি ডেল এইচ এর মান যদি ঋণাত্মক হয় তাহলে তাকে আমরা কি বলি? তাপদায়ী বিক্রিয়া। ঠিক একইভাবে ডেল এইচ এর মান যদি ধনাত্মক হয় তাহলে কন্ডিশনটা কি হতে হবে? EA2 গ্রেটার দ্যান EA1, অর্থাৎ বিক্রিয়াটি তাপগ্রাহী বিক্রিয়া। আমার মনে হয় ব্যাপারটা পরিষ্কার হয়েছে। সক্রিয়করণ শক্তি মানে হচ্ছে বিক্রিয়কের মধ্যে থাকা গড় শক্তির থেকে যে পরিমাণ ন্যূনতম শক্তিটা আমরা দিতে গেলে বিক্রিয়াটা স্টার্ট হবে, সেই শক্তিটাকে আমরা বলি কি? সক্রিয়করণ শক্তি। এই তার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। মানেটা একদম সোজা, একটু চেষ্টা করবে। প্রথম দিকে মনে হতে পারে খুব কঠিন ব্যাপারটা, কিন্তু না, একদম সোজা জিনিস। তাহলে এই অবধি আমার মনে হয় পরিষ্কার হয়েছে। এবার দেখা যাক এই সক্রিয়করণ শক্তি আর্হেনিয়াসের সমীকরণে কেমন করে কাজে লাগছে। এবার চলে যাই আমরা আবার আমাদের আর্হেনিয়াসের সমীকরণে। আর্হেনিয়াসের সমীকরণে কি ছিল?
কে সমান সমান এ ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আরটি। এইখানে এই যে মাইনাস ইএ বাই আরটিটা আছে, এটা কিসের মান? এইটাই আমাদের মনে রাখার জিনিস। এটা হলো কোনো একটি রাসায়নিক বিক্রিয়ার মধ্যে সক্রিয়করণ শক্তি বা তার বেশি শক্তি সম্পন্ন অণুর সংখ্যা। একটা বিক্রিয়ার মধ্যে যতগুলো অণু থাকে সবারই যে শক্তি সক্রিয় শক্তির থেকে কম তা নয়, কিন্তু কিছু সংখ্যক অণু থাকে যাদের শক্তি সক্রিয়করণ শক্তির উপরে থাকে, কিছু সংখ্যক অণু থাকে যাদের শক্তি সক্রিয়করণ শক্তির নিচে থাকে। যদি নিচে থাকা সংখ্যাটা বেশি হয়ে যায় তার মানে ওদেরকে সক্রিয় করতে হবে। তো এই ভ্যালুটা মানেই হচ্ছে সক্রিয়করণ শক্তি বা তার বেশি শক্তি সম্পন্ন অণুর সংখ্যা। আর আমরা জানি যে যদি অণুটা কি হয়, সক্রিয়করণ শক্তি বা তার বেশি শক্তি সম্পন্ন হয়ে যায়, তাহলে অবশ্যই সেটা কি করবে? বিক্রিয়া করবে বাই মোট অণুর সংখ্যা। মানে এটা একটা ভগ্নাংশ, যে কোনো একটা বিক্রিয়কের মধ্যে কত পার্সেন্ট অণু বিক্রিয়া করার জন্য রেডি আছে, এই মানটা হচ্ছে তার ভগ্নাংশ। যদি এই মানটা বেড়ে যায়, যদি এই মানটা বাড়তে থাকে, তাহলে আমি কি বুঝতে পারবো? যে বিক্রিয়ক অণুগুলোর সংখ্যা বাড়ছে যারা বিক্রিয়ার জন্য রেডি। সেই সব অণুর সংখ্যা বাড়ছে যারা বিক্রিয়ার জন্য রেডি। আমি এখানে একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। ধরে নাও মোট 50টা অণু আছে, তার মধ্যে 40টা অণু আছে বিক্রিয়া করার জন্য রেডি, আর এতটি আছে কি অসক্রিয় অণু। এটা হলো সক্রিয় অণু, এটা হলো অসক্রিয় অণুর পার্সেন্টেজ বা ভগ্নাংশ। তাহলে বুঝতেই পারছো, যেহেতু সক্রিয়করণ অণুটা বেশি হয় তাহলে এটা বিক্রিয়াটা বেশি হবে। এই জিনিসটা বোঝানোর জন্য এই সমীকরণটা দেওয়া, যে এই মানটা মানে হচ্ছে বিক্রিয়ার মধ্যে সক্রিয়করণ শক্তি বা তার বেশি শক্তি সম্পন্ন অণুর সংখ্যা কতটি আছে সেটা আমরা পরিষ্কার বুঝতে পারব। এবার আমরা চলে আসি কেস 1-এ। যদি টি স্থির থাকে, ধরে নিলাম স্থির উষ্ণতায় আমি কোনো একটা বিক্রিয়াকে অবজার্ভ করছি বা লক্ষ্য করছি। যদি উষ্ণতা স্থির থাকে তাহলে ই এর মান যদি বাড়ে, অর্থাৎ সক্রিয়করণ শক্তির মান যদি বাড়ে, তাহলে এই ভ্যালুটা অবশ্যই বাড়বে, কারণ ভগ্নাংশের উপরে বেশি নিচে কম, নিচে স্থির, তাহলে ভগ্নাংশের উপরটা তোমার লব বাড়লে তো টোটাল ভ্যালু তো বাড়বেই। তাহলে যদি ই এর মান বাড়ে তাহলে অবশ্যই এই মানটা বাড়বে। এই মানটা যদি বাড়ে এর মাইনাস ভ্যালু অবশ্যই কি হবে? কমবে, তাই তো? তাহলে এই সমীকরণে এটাও ধ্রুবক মান, আর এই মানটা কি হবে? নিশ্চয়ই কমবে, কারণ এখানে মাইনাস আছে। তাহলে যদি সক্রিয়করণ শক্তির মান বেড়ে যায় স্থির উষ্ণতায়, বিক্রিয়ার হার ধ্রুবকের মান কি হবে? কমে যাবে। আর আমরা জানি বিক্রিয়ার হার ধ্রুবক বিক্রিয়ার হারের সঙ্গে তো সমানুপাতিক। হার ধ্রুবকের মান যদি বাড়ে বিক্রিয়ার হারও বাড়বে, হার ধ্রুবকের মান যদি কমে তাহলে বিক্রিয়ার হার কমবে। তাহলে এক্ষেত্রে কি দেখলাম? বিক্রিয়ার হার কমে যাবে। তাহলে স্থির উষ্ণতায় সক্রিয়করণ শক্তির মান যদি বেড়ে যায় তাহলে অবশ্যই বিক্রিয়ার হার কমে যাবে। এবার কেস 2 নিয়ে আলোচনা করি। কেস 2-এ কি করব? সক্রিয়করণ শক্তিটাকে আমি স্থির করে দিলাম, সক্রিয়করণ শক্তিকে স্থির করে দিলাম। তাহলে যদি টি বাড়ায় তাহলে এটা তো ভগ্নাংশ, হর বাড়বে, তাহলে হর বাড়লে কি হবে? পুরো মানটা কমবে। তাহলে এর সামনে যদি মাইনাস দিই তাহলে সেই মানটা কি হবে? বাড়বে। তাহলে ডেফিনেটলি এই মানটা কি হয়ে যাবে? বেড়ে যাবে, অর্থাৎ বিক্রিয়ার হার বেড়ে যাবে। তার মানে যদি সক্রিয়করণ শক্তি স্থির রাখা হয় তাহলে উষ্ণতা বাড়লে বিক্রিয়ার হার বাড়বে। এবার আমি বলেছিলাম যে সক্রিয়করণ শক্তি, বুঝতে পারছো যেহেতু এটা একটা সমীকরণ, তাহলে এইখান থেকে কিন্তু কে এর মান, এর মান, ই এর মান, টি এর মান, আর এর মান, এগুলো কিন্তু ক্যালকুলেশন করতে দেওয়া যেতে পারে। সুতরাং এইটা অঙ্কের ক্ষেত্রে প্রয়োগ হবে এই সূত্রটা, তাই তো? তাহলে এই ক্ষেত্রে এই সূত্রটা যে জিনিসটা বের করার জন্য সবচেয়ে বেশি কাজে লাগে সেটা হচ্ছে সক্রিয়করণ শক্তির মান বের করার ক্ষেত্রে কাজে লাগে, কারণ সক্রিয়করণ শক্তি বের করার আর কোনো সমীকরণ তোমাদের কাছে জানা নেই। তাহলে প্রথমে আমরা এটাকে একটু গ্রাফ আঁকার চেষ্টা করি। কেন আঁকছি? নতি বের করার জন্য, ট্যানজেন্ট।
তাহলে একে আগে একটা সরল রেখার সমীকরণের মতো করে বানাই। আমি কি করলাম, উভয় দিকে লগ দিয়ে গুণ করে দিলাম। তাহলে কি দাঁড়ালো, লগ কে লগ এ মাইনাস ই এ বাই 2.303 RT। অনেকের এটার ক্ষেত্রে অসুবিধা হবে, কারণ লগ অনেকেই ভুলে গেছে। আসলে এটাকে প্রথমে এলএন দিয়ে গুণ করেছিলাম। এলএন দিয়ে গুণ করলে কি আসতো, এলএন কে সমান এলএন এ, এলএন ই মানে কত, এলএনটা বাদ হয়ে গেল, তাহলে মাইনাস ই এ বাই, সরি এখানটাতে জায়গা হচ্ছে না, মাইনাস এলএন ই এ বাই RT। এই মানটা আসতো তো আমাদের। এইখান থেকে যখন লগ নিব তখন আমরা কি করব, 2.30 দিয়ে গুণ করতে গেলেই আরও এটা ভেঙে দেখাতে হতো, তোমরা অতটা জায়গা নেই, তাই লগ দিয়ে গুণ করলে কি হবে, এই 2.303 মানটা আসে লগ এলএন থেকে লগ করার জন্য। আমি এর আগে এটা বলেছিলাম। তাহলে এলএন কে ইজ ইকুয়াল টু লগ এ মাইনাস ই এ বাই 2.303 RT। দেখো এই সমীকরণ থেকে এই সমীকরণটা যখন আমি আসলাম, এই সমীকরণটা হচ্ছে কিন্তু একটা সরল রেখার সমীকরণ। খেয়াল করো, এই সমীকরণটা y ইজ ইকুয়াল টু mx প্লাস সি এই রকম লেখা। এই দেখো, পরে আমি এটাকে ভেঙে দিয়েছি আবার, মাইনাস ই এ বাই 2.303 RT প্লাস সি, এটা তো ধ্রুবক, তাহলে এটা y ইজ ইকুয়াল টু mx প্লাস সি, এই ধরনের সমীকরণ কিনা। তাহলে এখানটাতে m মানে কি, নতি বা ট্যানজেন্ট। তাহলে এই দুটো সমীকরণকে ম্যাচ করাও, তাহলে তুমি বুঝতে পারবা m এর মান কত, মাইনাস ই এ বাই 2.303 RT। কারণ এখানে ভ্যারিয়েবল দুটো কি কি আছে, একটা হলো কে আর একটা হলো 1/t। দেখো নিচে আমি গ্রাফটা এঁকেছি, লগ কে আর 1/t, এই ভ্যারিয়েবল দুটো দিয়ে যদি গ্রাফটাকে আনি তাহলে এটা একটা সরল রেখার সমীকরণকে নির্দেশ করে, যার এম সমান সমান কত, মাইনাস ই এ বাই 2.303 R। এইটা হলো এর এম এর মান। এটা আমাদেরকে মনে রাখতে হবে, পরীক্ষাতে দেয়। শুধু যদি বুঝে নিতে পারো তাহলে আর মনে রাখার ব্যাপার নেই, এমনি নিজেই পারবে। পরিষ্কার হয়েছে? এবার এই সূত্রটা থেকে আমরা ই এর মান ক্যালকুলেশন করব, কিন্তু ই টু দি পাওয়ার সামথিং থাকলে অঙ্ক করতে অসুবিধা হয়, তাই এটাকে আমরা লগে ভেঙে নিয়েছি। কিভাবে সূত্রটাকে অ্যাপ্লাই করব, দেখো নিচে আমি একটা এক্সাম্পল দিয়েছি। দুটি ভিন্ন উষ্ণতায় নির্দিষ্ট সক্রিয়করণ শক্তির ক্ষেত্রে কি হবে, লগ K2 বাই K1, মানে একবার T2 টেম্পারেচার ধরলাম যখন এটা ছিল K2, আর একবার T1 টেম্পারেচার ধরলাম যখন এটা ছিল K1। তাহলে এই সমীকরণটা একবার K2 T2 দিয়ে পাবো, আবার এই সমীকরণটাকে আমি K1 T1 দিয়ে পাবো। যখনই লগ দুটোকে মাইনাস করব তখন এটা বাদ হয়ে যাবে এবং সমীকরণটা দাঁড়াবে এই আকার। এটা তোমরা করে দেখবে। এই সমীকরণকে একবার K1 T1 দিয়ে মান বের করবে, আবার K2 T2 দিয়ে মান বের করবে, দিয়ে দুটো সমীকরণকে বিয়োগ করবে, মাইনাস করলেই দেখবে এই সমীকরণটা চলে আসবে। আর এই সমীকরণটাই তোমাদের ব্যবহার হবে সক্রিয়করণ শক্তির মান নির্ণয় করতে, বা একটা উষ্ণতা দেওয়া থাকবে আর একটা উষ্ণতার মান বের করতে। খুব ইম্পর্টেন্ট পার্ট এটা। ক্লিয়ার সবার কাছে? ঠিক। এবার আমরা আর একটা বিষয়ের উপর একটু আলোকপাত করি, অনুঘটক। অনুঘটক কি জিনিস? এমন একটা পদার্থ যে পদার্থ ব্যবহার করলে কোনো একটি বিক্রিয়ার বেগ বেড়ে যায়। তাহলে আমাদের এই ক্ষেত্রে এরকম মনে হতেই পারে যে হ্যাঁ, অনুঘটক ব্যবহার করলে বিক্রিয়ার বেগ বাড়ে, অর্থাৎ বিক্রিয়া তাড়াতাড়ি ঘটে, তার মানে হচ্ছে তার সক্রিয়করণ শক্তির মান কমে। অবশ্যই কমে। সক্রিয়করণ শক্তির মান যত বেশি হবে বিক্রিয়া তত স্লো হবে, তো মানে বাইরে থেকে তত বেশি শক্তি দিতে হবে আমাদের। তাই যদি সক্রিয়করণ শক্তির মান কমে তাহলে বিক্রিয়াটা ফাস্ট হবে। তাহলে অনুঘটক ব্যবহার করলে বিক্রিয়ার বেগ বাড়ে, তার মানে অবশ্যই বিক্রিয়ার বেগ বাড়ে। হ্যাঁ, সক্রিয়করণ শক্তি কমে যায়, ঠিক কমে যায়। কেমন করে কমে দেখো। প্রথমে হচ্ছে এই পার্টটা হচ্ছে সক্রিয় অনুঘটক ছাড়া কোনো একটা নর্মাল বিক্রিয়ার ক্ষেত্রে গ্রাফ, যার কি ছিল, যার সক্রিয়করণ শক্তি কতটি লাগছিল, যদি আমি এইখান থেকে ধরি শক্তিটা, তাহলে এই থেকে এই পর্যন্ত এতটা লাগছিল কি সক্রিয়করণ শক্তি। তুমি নিচ থেকে ধরতে পারো, আমি যেহেতু নিচটা একই আছে বলে এটুকু বাদ দিয়ে দিয়েছি।
আর ধরি আমি এখান থেকেই ধরি, তাহলে এতটি লাগছিল কি এর সক্রিয়করণ শক্তি, তাই তো? মানে এখান থেকে শক্তির মানটা এতটি, সক্রিয়করণ শক্তির মান অবশ্যই এখান থেকে এতটুকু, কিন্তু এর ক্ষেত্রে এই মানটা কতটুকু দেখো, এখানে হ্যাশট্যাগ দেওয়া আছে, তাহলে এতটুকু। তাহলে অবশ্যই অনুঘটক ব্যবহার করলে তার সক্রিয়করণ শক্তির মান কমে এবং বিক্রিয়াটি একটি নতুন পথে চালিত হয়ে বিক্রিয়াজাত পদার্থে উৎপন্ন করে। আগের পথটা ছেড়ে দিয়ে অনুঘটক ব্যবহার করলে সক্রিয়করণ শক্তি কমে গিয়ে একটি নতুন পথে আবার ফাইনাল পয়েন্টে যায়। কিন্তু দুই ক্ষেত্রেই দেখো এদের নিজস্ব শক্তি যেটা ছিল বিক্রিয়ক এবং বিক্রিয়া জাতের, সেটা কিন্তু একই আছে। বিক্রিয়কের ছিল E1 আর বিক্রিয়া জাতের ছিল E2, তার মানে তাদের গড় শক্তির কোনো পরিবর্তন হয়নি, কেবলমাত্র পরিবর্তন হয়েছে কিসের, তাদের সক্রিয়করণ শক্তি। এই জন্যই বিক্রিয়াটি ফাস্ট হয়েছে। কিন্তু অনুঘটক ব্যবহার করলেও ডেল এইচের মান কিন্তু একই থাকবে। কেন? ডেল এইচের মান নির্ভর করে কার উপর? অন্তিম অবস্থায় গড় শক্তি বিয়োগ প্রাথমিক অবস্থায় গড় শক্তি, যার মধ্যে অ্যাক্টিভ এনার্জির কোনো ব্যাপারই নেই। তাহলে E2 মাইনাস E1 এই মানটা তো আগেও যা ছিল এখনও তো তাই, কারণ E1 আর E2 তো পাল্টায়নি, পাল্টেছে কোনটা? EA1 এবং EA2, এটা পাল্টেছে। তার মানে এটা পাল্টাতে পারে, অনুঘটক ব্যবহার করলে সক্রিয়করণ শক্তির মান পাল্টায়, কিন্তু ডেল এইচের মানের কোনো পরিবর্তন হয় না। আমরা এই গ্রাফ থেকেই দেখলাম কেন হয় না, যেহেতু অনুঘটক ব্যবহার করলে বিক্রিয়াটি একটি নতুন পথে চালিত হয়ে কম সক্রিয়করণযুক্ত পথে চালিত হয়ে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করে, তাই বিক্রিয়াটি ফাস্ট হয়, কিন্তু তার গড় গতিশক্তির কোনো পরিবর্তন হয় না। আর আমরা জানি ডেল এইচ মানে হচ্ছে বিক্রিয়া জাতের শক্তি মাইনাস বিক্রিয়কের শক্তি, বিয়োগ করলে যা বেড়ায় তাই। আর এটির মান দুই ক্ষেত্রেই একই, অর্থাৎ অনুঘটক ব্যবহার করার আগেও যা ছিল অনুঘটক ব্যবহার করার পরেও তাই আছে। সুতরাং অনুঘটক ব্যবহার করলে বিক্রিয়ার বেগ অবশ্যই বাড়ে, কিন্তু তার এনথালপির কোনো পরিবর্তন হয় না। এই ছিল আমাদের সক্রিয়করণ শক্তি আর অনুঘটকের একটা ব্যাপার। এবার আমরা আসছি বিক্রিয়া হারের সংঘর্ষ তত্ত্ব। এই সংঘর্ষ তত্ত্ব ব্যাপারটা খুব মজাদার, এই জিনিসগুলো পরে দেখি, আমি ঢেকেই রাখলাম যাতে অনেকের চোখ যাবে এখানটাতে। সক্রিয়করণ শক্তি সংঘর্ষ তত্ত্ব মানে কি? আচ্ছা, তার আগে আমি তোমাদেরকে একটা গল্প শোনাই। ধরো তোমরা দুই বন্ধু সাইকেল নিয়ে আসছো একে অপরের বিপরীত দিকে, অর্থাৎ একজন যাচ্ছ ধরে নাও 420 থেকে রথবাড়ির দিকে, আর একজন যাচ্ছ রথবাড়ি থেকে 420-এর দিকে। দুজনেই সাইকেল চালিয়ে আসছো এবং সাইকেল চালিয়ে আস্তে আস্তে দুজনের ধাক্কা লেগে গেল সামনাসামনি। তাহলে ধাক্কা কেমন কেমন ভাবে লাগতে পারে? দুজনের ধাক্কা এরকম হতে পারে, ওর হ্যান্ডেলের সঙ্গে তোমার হ্যান্ডেলের একটু ছোঁয়া লেগে বেরিয়ে যেতে পারে। মানে ধরে নাও এরকম করে তুমি আসছো, ও হয়তো এরকম করে আসছে। এবার ধাক্কা লাগতে পারে কিরকম, এখানে গেল হয়তো এই এখানে গিয়ে এখানে একটু টাচ করে বেরিয়ে গেল, এরকম ধাক্কাটা হতে পারে। আবার ধাক্কাটা হতে পারে কিরকম, একেবারে মুখামুখি হতে পারে, একদম সামনাসামনি। কোন ক্ষেত্রে ক্ষয়ক্ষতি বেশি হবে? তাহলে বুঝতেই পারছি সামনাসামনি বা মুখোমুখি, যেটাকে হেড অন কলিশন বলে, হেড অন, এই হেড অন সংঘর্ষ যদি হয়, অর্থাৎ মুখোমুখি মুখোমুখি এই মুখোমুখি সংঘর্ষ যদি হয়, তাহলে ক্ষয়ক্ষতির মানটা বেশি হয় এবং তাতে গিয়ে তোমাদের চেহারা পাল্টে গিয়ে নতুন চেহারাও তৈরি হয়ে যেতে পারে। মুখ চোখ ফেটে গেল, তার নতুন চেহারা তৈরি হয়ে যাবে কিনা? সাইকেলটা দুমড়ে মুচড়ে গেল, তো নতুন সাইকেলের চেহারা তৈরি হয়ে গেল, এটার সম্ভাবনা বেশি, তাই তো? ওটাই বলছে যে যখন পরমাণুগুলো ছুটোছুটি করে, বিক্রিয়কগুলো তো মানে পরমাণু, তখন তাদের মধ্যে কলিশন হওয়ার সম্ভাবনা কি থাকে? হতে পারে এটার সঙ্গে এটা উপরে উপরে লেগেছে, এরকম হতে পারে, বা এই রকম মুখোমুখি হতে পারে। তাহলে বলছে যে সকল সংঘর্ষ, অর্থাৎ পরমাণুগুলো যখন রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে তখন তাদের মধ্যে অনবরত সংঘর্ষ হতে থাকে। যে সংঘর্ষটি মুখোমুখি হয়
সেই সংঘর্ষকে বলে কার্যকারী সংঘর্ষ। কি বললাম? যে সংঘর্ষগুলো মুখোমুখি হবে সেগুলোকে বলে কার্যকারী সংঘর্ষ, এবং সেই সংঘর্ষের ফলেই রাসায়নিক বিক্রিয়া ঘটে নতুন পদার্থ তৈরি হয়। সুতরাং সংঘর্ষ তত্ত্বের কথাই হলো যে কোনো একটি বিক্রিয়ার বেগ বাড়বে না কমবে তার নির্ভর করে বিক্রিয়ার মধ্যে ঘটে যাওয়া কার্যকারী সংঘর্ষের উপর, অর্থাৎ মুখোমুখি সংঘর্ষ যত বেশি হবে বিক্রিয়ার বেগ তত বাড়বে। আমি এই জায়গায় একটা কথা বলতে চাই আর কি, এটা না বললে তোমাদের অসুবিধা হবে। এর আগে যে কনসেপ্টগুলো পড়লে তার সঙ্গে কিন্তু এটার কোনো মিল নেই, এটা একটা আলাদা থিওরি। বিক্রিয়ার বেগ বাড়ে না কমে সেটা বোঝানোর জন্য বিভিন্ন বিজ্ঞানী মতামত দিয়েছিল, সেই রকমই একটা মতামত ছিল সংঘর্ষ তত্ত্ব। এটার সঙ্গে আগেটার কোনো সম্পর্ক নেই। তাহলে সংঘর্ষ তত্ত্ব মানে কি? রাসায়নিক বিক্রিয়া হওয়ার সময় বিক্রিয়কগুলি নিজেদের মধ্যে অনবরত সংঘর্ষে লিপ্ত হয়, তার মধ্যে যে সংঘর্ষগুলো মুখোমুখি হবে সেগুলোকে আমরা বলি কার্যকারী সংঘর্ষ, এবং তার ফলেই নতুন যৌগ উৎপন্ন হবে। সাইডওয়াইজ বা পাশাপাশি বা আড়াআড়ি সংঘর্ষে নতুন পদার্থ তৈরি হবে না। তাহলে বলছে যে বিক্রিয়াটা শুরু করার জন্য সক্রিয়করণ শক্তি এবং অণুগুলোর গড় শক্তি যোগ করলে বিক্রিয়াটার স্টার্টিং এনার্জি পাওয়া যায়। একটু আগে আমরা তাই দেখে এসেছি, গড় শক্তির সঙ্গে কি দিয়েছিলাম আমরা? সক্রিয়করণ শক্তি দিয়েছিলাম, তাহলে আমাদের কমপ্লেক্সে গেছিল। ওটাই বলছে যে এই কমপ্লেক্সে পৌঁছে যাওয়ার পরে এইখানকার শক্তিটাকে আমরা কি বলবো? সূচনা শক্তি। তাহলে মন দাও, সক্রিয়করণ শক্তি আর সূচনা শক্তির মধ্যে পার্থক্যটা কি? সক্রিয়করণ শক্তি হলো কোনো একটি বিক্রিয়াকে শুরু করতে নিয়ে যাওয়ার জন্য যতটুকু শক্তি লাগে সেইটাকে বলে সক্রিয়করণ শক্তি। আর অণুগুলোর গড় শক্তি আর সক্রিয়করণ শক্তি এই পুরোটাকে মিলিয়ে বলে কি? সূচনা শক্তি। তাহলে উপরের গ্রাফটা বলি, এই অবধি শক্তি ছিলই, তাহলে এটা এই অবধি নিচেটুকু কি ছিল? গড় শক্তি। তাহলে এই জায়গাটাকে আমরা কি বলতে পারি? গড় শক্তি। আর এইখান থেকে এই উপরটুকু কি ছিল? সূচনা, তোমার সক্রিয়করণ শক্তি। তাহলে এই পুরো শক্তিটাকে এবার আমরা কি বলবো? সূচনা শক্তি। পরিষ্কার হয়েছে সবার কাছে? তাহলে সক্রিয়করণ শক্তি এবং অণুগুলোর গড় শক্তির যোগফলকে আমরা বলি সূচনা শক্তি। তাহলে সূচনা শক্তি কি, সংঘর্ষ তত্ত্ব কি জানলাম, কার্যকারী সংঘর্ষ কি তাও জানলাম। আজকের আমাদের পড়ার আলোচ্য বিষয় এখানেই শেষ। আমি পুরো পড়াটা